আসসালামু আলাইকুম। আজকে আমরা নতুন একটি টপিক নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। তো টপিকটা হচ্ছে বিগত সময়ে চাকরির পরীক্ষায় আসা 10টি খুবই গুরুত্বপূর্ণ অঙ্কের সমাধান নিয়ে বা 10টি গুরুত্বপূর্ণ ম্যাথের সমাধান নিয়ে। তো এই ম্যাথগুলো আসলে কোনো না কোনো পরীক্ষায় এসেছে এবং খুবই গুরুত্বপূর্ণ। তো আমরা চেষ্টা করবো যে এই ম্যাথগুলো একদম A to Z আপনার বেসিক থেকে একেবারে শেষ পর্যন্ত আসলে বোঝার। তো চলুন আমি এখানে আর কথা বলবো না, সরাসরি চলে যাবো আমাদের হচ্ছে ম্যাথ সলিউশন যে পার্টটা সেটাতে। আর পাশাপাশি বলে রাখি যে আজকের এই যে ম্যাথ সলিউশনের যে থাকবে আর কি, যে সলিউশন যে পিডিএফটা থাকবে, অর্থাৎ আমি এখানে সলিউশন করব। তো এই পিডিএফটা আপনারা খুব ফ্রিতেই পেয়ে যাবেন, আমার ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে। সেই লিঙ্কে গিয়ে আপনারা আসলে এটা ডাউনলোড করে নিতে পারবেন। যদি চান যে পরবর্তীতে আপনাদের কখন আসলে এটা কাজে লাগবে বা এই সমস্ত সূত্র দরকার হবে, তো তখন আপনারা চাইলে এটা সেখান থেকে দেখে নিতে পারেন। তো চলুন আমরা চলে যাই হচ্ছে আমাদের আজকে ম্যাথে। আরেকটা বিষয় হচ্ছে যে যদি ডাউনলোড করতে না পারেন বা অন্য কোনো হেল্প দরকার হয়, এই যে স্ক্রিনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, এটা ডিসক্রিপশন বক্সেও থাকবে। আপনারা চাইলে সেখান থেকে হচ্ছে করবেন, আপনি নিয়ে আমাকে হোয়াটসঅ্যাপে আপনি নক করতে পারেন বা আমার সাথে যোগাযোগ করতে পারেন। তো চলুন আমরা প্রথম যে ম্যাথটা আছে সেটা আমরা একটু দেখি। যে একটি সমবৃত্ত ভূমিক বেলুন হচ্ছে সিলিন্ডারের ভূমির ব্যাসার্ধ আর এবং উচ্চতা এইচ, আচ্ছা জ্বলে না, এটা হচ্ছে হলে, উচ্চতা এইচ হলে উহার আয়তন কত? আচ্ছা, একটা সমবৃত্ত ভূমিক বেলনের ভূমির ব্যাসার্ধ দেওয়া আছে আর এবং উচ্চতা দেওয়া আছে এইচ, তাহলে এটার আয়তন কত সেটা চাইছে। আমরা জানি যে সবাই কিন্তু এটা মুখস্থ করি যে সূত্র, হ্যাঁ এটা সূত্র আমরা যদি এক কথায় বলে দিই, আপনারা অনেকেই বলে ফেলবেন যে আয়তন হচ্ছে এটা পাই আর স্কোয়ার। ঠিক আছে, তো আমি এখানে জাস্ট অপশনগুলো দিয়ে আমি একটু আপনাদেরকে বোঝানোর ট্রাই করি যে এটা কি হতে পারে। দেখুন এখানে প্রথম যে অপশনটা আছে, এই যে প্রথমটা আছে কি, পাই আর স্কোয়ার। পাই আর স্কোয়ার আসলে কিসের সূত্র? পাই আর স্কোয়ারটা হচ্ছে আপনার বৃত্তের ক্ষেত্রফল। হ্যাঁ, পাই আরটা হচ্ছে কি, বৃত্তের ক্ষেত্রফল। এরপরে যেটা আছে সেটা কি হচ্ছে আপনার 2πr/h। এটা হচ্ছে আপনার একটা সিলিন্ডার বা বেলন কিন্তু একই জিনিস। সেই সিলিন্ডার বেলনের হচ্ছে আপনার ক্ষেত্রফল আর কি। সিলিন্ডার বা সমবৃত্ত ভূমি বেলন বা সিলিন্ডারের আপনার বক্রতলের ক্ষেত্রফল। ঠিক আছে, আমরা কি লিখবো এটা? আমরা এটা বাংলায় লিখি, সিলিন্ডার না লিখে আমরা যদি বেলনের লিখি, যে বেলনের বক্রতলের ক্ষেত্রফল। হ্যাঁ, বেলনের বক্রতলের ক্ষেত্রফল। এরপর যেটা আছে সেটা কি, পাই আর 2πr ইন্টু আর প্লাস এইচ। এটা হচ্ছে আপনার এই যে বেলনের মোট ক্ষেত্রফল, এবং লাস্ট আলটিমেটলি যেটা আছে সেটা হচ্ছে পাই আর স্কোয়ার। আমরা তো দেখলাম যে পাই আর স্কোয়ার কি, এটা হচ্ছে আমাদের সমবেত ভূমি বেলনের ভূমির ব্যাসার্ধ। আচ্ছা, আমরা একটু এঁকে দেখাই আপনাদের যে একটা বেলন আসলে কেমন হয়। দেখুন একটা সিলিন্ডার বা বেলন মোটামুটি দেখবেন যে এরকমই হয়। আমি যদি আপনাদেরকে একটু এঁকে বোঝানোর ট্রাই করি, জাস্ট একটা সিলিন্ডার কিন্তু এমনই হয়। এবং সিলিন্ডার দেখুন উপরে একটা বৃত্ত আছে, নিচে একটা বৃত্ত আছে। তো এই বৃত্তের একটা কিন্তু আপনার কি থাকবে, কেন্দ্র থাকবে, এই বৃত্তের একটা কেন্দ্র থাকবে, এটা কিন্তু একই হবে। এবং এই কেন্দ্র থেকে যদি আমি আপনার প্রান্ত বরাবর একটা রেখা টানি, তাহলে এই যে রেখাটা পাবো, এই রেখাটার নাম কি হবে? এই রেখাটাই হচ্ছে আমার কি, বেলনের ব্যাসার্ধ। হ্যাঁ, বেলনের ব্যাসার্ধ, যেটাকে আমরা ছোট হাতের আর দ্বারা প্রকাশ করি, বিকজ রেডিয়াস, ব্যাসার্ধের ইংলিশ হচ্ছে রেডিয়াস, দ্যাটস ওয়াই আমরা এটাকে আর দ্বারা আসলে প্রকাশ করি। আর এই যে এখান থেকে এই পর্যন্ত যেটা দেখবেন, এই যে এইখান থেকে হচ্ছে আপনার এই জায়গাটা পর্যন্ত একটা কিন্তু উচ্চতা আছে। হ্যাঁ, এই জায়গাটা পর্যন্ত কি আছে, একটা উচ্চতা আছে, যেটাকে আমরা হচ্ছে এইচ দ্বারা প্রকাশ করি। এইচটা হচ্ছে কি আপনার উচ্চতা। তো এই হচ্ছে আমাদের মোটামুটি 4টা অপশন নিয়ে কিন্তু আমরা আসলে ডিটেল বলে ফেললাম যে কোনটা কোন বিষয়ের ক্ষেত্রফল। এখানে আপনাদের একটা কনফিউশন থাকতে পারে, সেটা হচ্ছে যে আমি দেখুন 2πr/h যেটা এবং 2πr+h যেটা, এই দুইটা একটা বেলনের বক্রতলের ক্ষেত্রফল, একটা হচ্ছে আপনার কি বেলনের মোট ক্ষেত্রফল। তো এটা হচ্ছে বেলনের বক্রতলের ক্ষেত্রফল, এটা হচ্ছে বেলনের মোট ক্ষেত্রফল। বক্রতলের ক্ষেত্রফল আর মোট ক্ষেত্রফল জিনিসটা কি? দেখুন এই যে সিলিন্ডারটা আছে আমার এখানে, এই যে সিলিন্ডারটা আছে, এই সিলিন্ডারটা
এখানে উপরে একটা ঢাকনা আছে, নিচে একটা কি তলা আছে, এই ঢাকনার তলা বাদ দিয়ে যতটুকু থাকবে এই ততটুকু উচ্চতা অনুযায়ী যে গোল যে জায়গাটা থাকবে বা ফাঁপা যে জায়গাটা থাকবে সেটা হচ্ছে আপনার বক্রতলের ক্ষেত্রফল, ঠিক আছে? অর্থাৎ এই যে এটা বক্রতলের ক্ষেত্রফল এটা হবে। আর এদিকে হচ্ছে আপনার এই দুইটা সহ যেটা হবে সেটা হচ্ছে আপনার বেলুনের মোট ক্ষেত্রফল, অর্থাৎ এই যে এটা বেলুনের মোট ক্ষেত্রফল। সো এই ছিল মোটামুটি হচ্ছে আমাদের প্রথম যে ম্যাথ সেটার সলিউশন। তো আমরা পরবর্তী ম্যাথটাতে চলে যাই। পরবর্তী ম্যাথটা আসলে আমাদের কী আছে আমরা দেখি। এই যে সলিউশন করলাম এই লেখা সহ পিডিএফটা আপনারা লিঙ্কে পেয়ে যাবেন, যদি চান সেখান থেকে আপনারা নিতে পারেন। তো আমি পরবর্তীগুলো করব, সেখানে আসলে বিভিন্ন ইনফরমেশন বা বিভিন্ন সূত্রগুলো থাকবে। আপনারা চাইলে যদি আপনাদের পরবর্তীতে কোনো কাজে লাগে তাহলে আপনারা এই পিডিএফটা নিয়ে কাজে লাগাতে পারেন। আপনারা লিঙ্ক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, অথবা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার আমার সাথে যোগাযোগ করলেও আমি আপনাদেরকে এটা দিয়ে দিব। একটি ঘনক আকৃতির বাক্সের বাহুর দৈর্ঘ্য 3 মিটার, বাক্সের আয়তন কত ঘন মিটার? আচ্ছা, আমরা কি জানি? আমরা জানি যে একটা ঘনকের আপনার যে বাহুর যে দৈর্ঘ্য সেটা যদি এ হয়, ঘনকের বাহুর দৈর্ঘ্য আমি যদি লিখি যে ঘনকের বাহুর দৈর্ঘ্য যদি এ হয়, ঘনকের বাহুর দৈর্ঘ্য এ হলে ঘনকের কি চাইছে এটা দেখুন, এখানে বলছে যে ঘনকের আয়তন। এখানে সূত্র হচ্ছে ঘনকের বাহুর দৈর্ঘ্য আমরা যদি এ ধরে নিই তাহলে ঘনকের আয়তনের সূত্রটা কি হবে? ঘনকের বাহুর দৈর্ঘ্য এ হলে ঘনকের আয়তন হবে হচ্ছে এ কিউব, ঠিক আছে? তাহলে এখানে বাহুর দৈর্ঘ্য কত দেওয়া আছে দেখুন, বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে হচ্ছে 3 মিটার। তাহলে আমরা হচ্ছে এই 3টাকে যদি উপরে হচ্ছে আপনার কিউব করে দিই তাহলে কত আসতেছে আমার এখানে? 27, ঠিক আছে? ঘনকের বাহুর দৈর্ঘ্য যদি এ হয় তাহলে আমার হচ্ছে এটা 27 আসতেছে। সো আমাদের যে গ নাম্বার আছে সেটা। একটা ঘনক আসলে কেমন আপনারা সবাই জানেন, তারপরেও আমি এটা একে দেখাই। একটা ইট, যেটা ইট কিন্তু একটা ঘনক বা একটা ঘনবস্তু। আচ্ছা, ঘনক দেখতে হচ্ছে এরকম দেখায়। আমি জাস্ট একে আপনাদের একটু বোঝানোর ট্রাই করতেছি। আঁকাটা সুন্দর হচ্ছে না জানি, তাও একটু দেখেন। এটা হচ্ছে একটা ঘনবস্তু এবং এই ঘনবস্তুর যে বাহুগুলাই প্রত্যেকটা বাহু হচ্ছে এ। এই প্রত্যেকটা বাহুকে যদি আপনি এ ধরেন তাহলে এর উপরে যে কিউব করে দিলে সেটা হয়ে যাবে কি? সেটা হয়ে যাবে হচ্ছে আপনার আমাদের হচ্ছে যেটা পাবো সেটা হচ্ছে ঘনকের আয়তন। ওকে, আমরা চলে যাই পরবর্তী যে কোশ্চেন আছে সেটাতে। 1 ঘন সেন্টিমিটার, দেখুন এখানে কি আছে, এখানে বলতেছে যে 1 ঘন সেন্টিমিটার কাঠের ওজন, 1 ঘন সেন্টিমিটার কাঠের ওজন 60 ডেসিগ্রাম এবং কাঠের ওজন সম আয়তন। আচ্ছা, যদি 1 ঘন সেন্টিমিটার কাঠের ওজন 60 ডেসিগ্রাম হয় তাহলে কাঠের ওজন সম আয়তন পানির ওজনের শতকরা কত ভাগ? আচ্ছা, এখানে আমরা লিখতে পারি যে এখানে একটা সূত্র আছে, সেই সূত্রটা হচ্ছে আমরা জানি 1 ঘনমিটার পানির ওজন কত জানেন? 1 ঘনমিটার পানির ওজন হচ্ছে আপনার 1 ঘনমিটার 1 ঘনমিটার পানির ওজন হচ্ছে আপনার 10 ডেসিগ্রাম, ঠিক আছে? 1 ঘনমিটার পানির ওজন কত? 10 ডেসিগ্রাম। তাহলে 1 ঘনমিটার পানির ওজন যদি 10 ডেসিগ্রাম হয়, আমার দেয়া আছে কত এখানে? 1 ঘনমিটার কাঠের ওজন দেয়া আছে হচ্ছে আপনার 60 ডেসিগ্রাম। তাহলে বলতেছে এই যে কাঠের ওজনটা, এই কাঠের ওজনটা আপনার সমায়তন পানির ওজন। সমায়তন পানির ওজন মানে কি? যে 10 ডেসিগ্রাম। এই 10 ডেসিগ্রাম পানির ওজনের শতকরা কত ভাগ? তাহলে শতকরা কি আসবে এখানে? শতকরা সমান হচ্ছে আপনার উপরে যাবে হচ্ছে আমার 7, এদিকে আসবে 10, অর্থাৎ 10 ভাগের 7 গুণন হচ্ছে, আমরা জানি শতকরা মানে কত? 100 দিয়ে গুণ দিতে হবে। তাহলে এখানে হচ্ছে আপনার কাটাকাটি করলে এখানে উপরে 10 থাকে, এটা যদি কেটে দেন উপরে থাকে কত? এটা কাটাকাটি করলে এখানে থাকে হচ্ছে 10, উপরে থাকে হচ্ছে আপনার 70% হবে, হ্যাঁ 70 ভাগ। তার মানে হচ্ছে আমার যে এখানে এই যে খ আছে, এই খটা হচ্ছে আমার উত্তর। আমরা চলে যাচ্ছি পরবর্তী কোশ্চেন। দেখুন এখানে কিন্তু প্রত্যেকটা কোশ্চেনই কোনো না কোনো পরীক্ষায় আসে। আমরা যদি প্রথম কোশ্চেনটা দেখি, এটা 17তম নিবন্ধনে আসছে। দ্বিতীয় কোশ্চেনটা আসছে হচ্ছে আপনার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের অধীন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অফিসারের, এবং এরপরের যেটা সেটা হচ্ছে আপনার 17তম বেসরকারি প্রভাষক নিবন্ধন পরীক্ষায় কিন্তু এটা এসেছে। সো এগুলা কিন্তু খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, বিশেষ করে নিবন্ধন পরীক্ষা যারা দিবেন বা সরকারি চাকরির যে পরীক্ষাগুলো আছে সেগুলোতেও কিন্তু এগুলো আসে। আমরা চলে যাচ্ছি পরবর্তী যে কোশ্চেন সেটাতে। পরবর্তী কোশ্চেনে বলতেছে যে একটা রম্বসের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কোনটি? একটা রম্বসের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কি?
দেখুন রম্বস হচ্ছে একটা, আমি যদি আপনাদের কিছু একটা একটু এঁকে দেখাই, এটা হচ্ছে একটা বর্গ, হ্যাঁ, সবগুলা বাহু সমান, যার সবগুলা বাহু সমান, অর্থাৎ এই বাহু সমান হচ্ছে এই বাহু এবং এই বাহু সমান হচ্ছে এই বাহু, সবগুলা বাহু সমান এবং যার কোণগুলা কত 90 ডিগ্রি, কোণগুলা হচ্ছে 90 ডিগ্রি, এটা হচ্ছে আপনার বর্গ, এটা হচ্ছে কি বর্গ। আর বর্গের ক্ষেত্রফল যদি বলি, বর্গের ক্ষেত্রফলের সূত্র, আমি বর্গ কেন বলতেছি একটু আসতেছি, কারণ বর্গের সাথে আমাদের যে রম্বসের একটা আপনার সম্পর্ক আছে। বর্গের ক্ষেত্রফল হচ্ছে আপনার এক বাহু স্কোয়ার, এক বাহু যদি এক্স হয়, এক বাহু যদি আপনার ধরেন এক্স হয়, তাহলে এটার ইয়া হবে এক বাহু স্কোয়ার, অর্থাৎ এক বাহু স্কোয়ার করে দিলে এটা বর্গের ক্ষেত্রফল চলে আসবে। আচ্ছা, এই যে বর্গ, এই বর্গের মতোই হচ্ছে রম্বসটা, বাট রম্বসটার বাহুগুলা কি হবে সমান হবে, রম্বসটার বাহুগুলো সমান হবে, কিন্তু কোণটা 90 ডিগ্রি থাকবে না, ঠিক আছে। অর্থাৎ এই বাহু সমান হচ্ছে এই বাহু এবং এই বাহু সমান হচ্ছে এই বাহু, বাট কোণগুলো কিন্তু 90 ডিগ্রি না। দেখুন এই কোণ একরকম, এই কোণ কিন্তু আরেক রকম, কোণগুলো 90 ডিগ্রি নয়। তো এটা হচ্ছে আপনার রম্বস, এটাকে বলে কি রম্বস। এবং রম্বসের যে ক্ষেত্রফল, সেই ক্ষেত্রফলটা হচ্ছে আপনার এই যে এটা, এই রম্বসের ক্ষেত্রফলটা হচ্ছে এই যে হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল, ঠিক আছে। অর্থাৎ এটা হবে উত্তর, হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল। এখন কর্ণ কি, কর্ণ হচ্ছে দেখুন এই যে এই কোণা থেকে এই কোণা পর্যন্ত আমি যদি একটা রেখা টানি, এটা একটা কর্ণ, এই কোণা থেকে এই কোণা পর্যন্ত একটা রেখা টানলে এটা একটা কর্ণ। সো এই যে কর্ণর যে মেজারমেন্ট থাকবে, সেই দুইটা কর্ণের সাথে আপনি গুণ করে দিবেন, দুইটা কর্ণ গুণ করে দিয়ে যদি আপনার সাথে হাফ গুণ করে দেন, তাহলে যেটা আসবে সেটা হচ্ছে আপনার রম্বসের ক্ষেত্রফল। ওকে, তো এটা একটা সূত্র ছিল, তারপরে আপনাদেরকে আমি চিত্র এঁকে বুঝিয়ে দিলাম। তো আমরা পরবর্তী যে কোশ্চেন আছে সেটাতে যাই, দেখি পরবর্তী কোশ্চেনটা হচ্ছে সামান্তরিকের। দেখুন পরবর্তী কোশ্চেনটা কি আছে, যে একটা এবিসিডি সামান্তরিকের ডিসি বাহুকে ই পর্যন্ত বর্ধিত করা হলো। ওকে, বিএডি যদি 100 ডিগ্রি হয়, বিসিই কত, বিসিই কত? আচ্ছা, এটা আসছে 16তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা স্কুল পর্যায়ে, যেটা হচ্ছে 2019 সালে হয়েছিল। তো দেখুন আমরা আগে একটা সামান্তরিক আঁকি, দেখি কি হয়। সামান্তরিক আমরা জানি এরকম দেখতে, এই হচ্ছে একটা সামান্তরিক, হ্যাঁ ধরে নেন আর কি। আচ্ছা, আমি আর একটু সুন্দর করে আঁকার ট্রাই করি। ধরেন একটা সামান্তরিক আঁকলাম। তো এই সামান্তরিকের আমি যদি এটাকে এ ধরি, এটাকে বি ধরি, এটাকে হচ্ছে আপনার সি ধরি এবং এটাকে ডি ধরি, তাহলে এখানে বলতেছে যে এবিসিডি সামান্তরিকের এই ডিসি বাহুকে, ডিসি বাহু কোনটা, যেটা ঠিক আছে নিচেরটা, নিচের যে বাহুটা এটা ডিসি বাহু, ই পর্যন্ত বর্ধিত করতে হবে। অর্থাৎ ডি থেকে এই যে ইসি, এই ডিসি বাহুকে আমি কি করব, ই পর্যন্ত বর্ধিত করব। ডিসি বাহুকে ই পর্যন্ত বর্ধিত করা হলো। এখন বিএডি হচ্ছে 100%, বিএডি কোনটা, বিএডি তার মানে এই যে এই কোণটা আমার কত দেয়া আছে, এই কোণটা দেয়া আছে হচ্ছে 100 ডিগ্রি। বিএডি 100 ডিগ্রি হলে বিসিই কত, বিসিই কোনটা, বিসিই তার মানে আমাকে এই কোণটা চাইছে, এই কোণটা হচ্ছে আমাকে বের করতে হবে। আচ্ছা, সামান্তরিকের একটা জিনিস আমাদের একটু মনে রাখতে হবে, যে সামান্তরিকের যে বিপরীত বাহু পরস্পর সমান, এই সূত্রটা মনে রাখতে হবে। এই সূত্রটা কি, সামান্তরিকের বিপরীত বাহু পরস্পর সমান। সামান্তরিকের বিপরীত বাহু হচ্ছে পরস্পর সমান, তার মানে সামান্তরিকের বিপরীত বাহু তার মানে কোনটা, এই দেখুন এই বাহু, বিপরীত কোণ হবে পরস্পর সমান, সরি নট বাহু, হ্যাঁ সামান্তরিকের বিপরীত কোণ হবে হচ্ছে আপনার পরস্পর সমান। আমি যদি একটু ব্যাকে যাই, সামান্তরিকের বিপরীত কোণ হচ্ছে পরস্পর সমান, সামান্তরিকের বিপরীত কোণ পরস্পর সমান। প্রথম যেটা লিখেছিলাম সেটাও সত্য, সামান্তরিকের বিপরীত বাহুও কিন্তু পরস্পর সমান এবং বিপরীত কোণ পরস্পর সমান। তার মানে হচ্ছে এই যে এই কোণ
এবং এই কোণ এটা পরস্পর সমান, তার মানে এটা 100 ডিগ্রি, মানে কি এটাও 100 ডিগ্রি। আরেকটা সূত্র হচ্ছে সামান্তরিকের একই বাহুর যে কোণ, অর্থাৎ এই কোণ এবং দেখুন কোণ বি এবং কোণ সি যেটা আছে একই বাহুর কোণ, এরা দুইটা মিলে হয় 180 ডিগ্রি। ঠিক আছে, অর্থাৎ একই বাহুর কোণ সামান্তরিকের একই বাহুর কোণ, সামান্তরিকের একই বাহুর কোণ সমান সমান কত হয়? 180 ডিগ্রি, পরস্পর 180 ডিগ্রি আর কি, আমি জাস্ট সংক্ষেপে লিখলাম। তো একই সাইডের দুইটা কোণ 180 ডিগ্রি হবে এবং বিপরীত কোণগুলো পরস্পর সমান হবে। এখন একটা জিনিস খেয়াল করুন, তাহলে আমরা সি কোণ কিন্তু পেয়ে গেছি 100 ডিগ্রি, যেহেতু এই সি কোণের বিপরীত কোণ হচ্ছে এ কোণ 100 ডিগ্রি, এ কোণ 100 ডিগ্রি হলে সি কোণ 100 ডিগ্রি, তাহলে আমাকে বের করতে হবে যে এই কোণটা, এখানে এই কোণটা বের করতে হবে। এখন এই কোণটা বের করার জন্য একটা জিনিস খেয়াল করুন, ধরুন আপনার হাতে যদি এরকম একটা জিনিস থাকে এবং এরকম একটা অবস্থা থাকে, এইখানে এইটা 90 ডিগ্রি এবং এইটাও 90 ডিগ্রি, তো দুইটা মিলে কত হয়? 180 ডিগ্রি। তার মানে আমরা যদি এরকম একটা প্লেন কোণ আঁকি, এটা কিন্তু 180 ডিগ্রি, এটা কত ডিগ্রি? এটা হচ্ছে 180 ডিগ্রি। তাহলে এখন একটা জিনিস খেয়াল করুন, সেটা হচ্ছে কোণ বি সি ডি, ঠিক আছে, কোণ বি সি ডি সব প্লাস কোণ বি সি ই সমান সমান কত হয়? 180 ডিগ্রি। কোণ বিসিডির মান কিন্তু আমরা পেয়ে গেছি, কোণ বিসিডির মান হচ্ছে 100 ডিগ্রি, এই যে এটা কোণ বিসিডির মান হচ্ছে 100 ডিগ্রি, প্লাস আমাদেরকে বের করতে হচ্ছে বিসিই, এই দেখুন বিসিই হচ্ছে আমাদেরকে এখানে বের করতে বলছে, তাহলে কোণ বিসিইটা থাকবে সমান সমান হচ্ছে আপনার 180 থেকে বিয়োগ যাবে কত? 100। আচ্ছা, আমি পরের লাইনে করি, এখানে কোণ বিসিইটা হচ্ছে থাকবে সমান সমান 180 থেকে বিয়োগ যাবে হচ্ছে 100, এটা সমান সমান কত হবে? 180 থেকে 100 বিয়োগ গেলে কত হবে? 80 ডিগ্রি। ঠিক আছে, এটা হচ্ছে আমার অ্যান্সার, অর্থাৎ এই যে এখানে গ নাম্বার যেটা আছে এটা হচ্ছে উত্তর। সো আমার এখানে দুইটা সূত্র, একটা হচ্ছে সামান্তরিকের বিপরীত কোণগুলো পরস্পর সমান এবং সামান্তরিকের একই দিকের যে কোণগুলো সেগুলো হচ্ছে দুইটা মিলে 180 ডিগ্রি হয়। এটা মনে থাকলে আসলে এই অঙ্কটা একেবারে ইজি একটা জিনিস। ঠিক আছে, তো আমরা চলে যাই পরবর্তী যে কোশ্চেন আছে সেটাতে। দেখুন পরবর্তী কোশ্চেন হচ্ছে, কোনো বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 4 বর্গমিটার হলে এর পরিসীমা কত? একটা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে 4 বর্গমিটার, এটা সমাজসেবা অধিদপ্তরের ইউনিয়ন যে সমাজকর্মী সেই পরীক্ষাটা এসেছিল 2022 সালে। তো একটা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, ধরুন একটা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি? 4 বর্গমিটার। আমরা একটু আগে কি জেনেছি? আমরা একটু আগে জেনেছি যে বর্গের ক্ষেত্রফল কি? এক্স স্কোয়ার, বিকজ যদি এটা এক্স হয় আর কি, এটা এক্স হলে এটাও এক্স এবং এই পাশে এটাও এক্স, চারটা বাহু যেহেতু সমান বর্গক্ষেত্রের, সো এক বাহুর স্কোয়ার করে দিলে বর্গের ক্ষেত্রফল বের হয়। তাহলে আমরা এখানে কি লিখতে পারি প্রশ্ন মতে? অর্থাৎ প্রশ্ন মতে আমরা কি লিখতে পারি? দেখুন প্রশ্নে কি দেয়া আছে, প্রশ্ন মতে আমরা এই যে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এক্স স্কোয়ার সমান সমান 4 লিখতে পারি না, বিকজ আমাদের বর্গের ক্ষেত্রফল দেওয়া আছে যেহেতু 4, তাহলে এক্স সমান সমান কত আসতেছে? 2, রুট করে দিলে 2 চলে আসে। এখন চাইছে কি পরিসীমা, পরিসীমা হলো এই সবগুলোর যোগফল, অর্থাৎ এই বাহু 4 বাহুর যোগফল। তা 4 বাহুর যোগফল কত হয়? পরিসীমা 4x না? তাহলে এটাও একটা সূত্র মনে করেন যে বর্গের পরিসীমা হচ্ছে আপনার 4x। ঠিক আছে, তাহলে 4 গুণন কত হবে? 2 সমান সমান কত? 8। আচ্ছা, এখানে বাংলা ইংলিশ কিন্তু মিশাই গেছে, এটা কিন্তু 4, ঠিক আছে, এটা কিন্তু 4, এটা আবার 8 ধরেন না, যাই হোক নিচেরগুলো হচ্ছে ইংলিশে চলে আসছে। সো এটা হচ্ছে 4। আচ্ছা, এটা আমরা কেটে দিই, এটা কেটে দিয়ে দিলে 4 রাখি, এক্স স্কোয়ার সমান 4, এক্স সমান 2। সো আমাদের হচ্ছে 8 আসছে, এই যেটা হচ্ছে উত্তর, পরিসীমা হচ্ছে আপনার 8 মিটার। ঠিক আছে, সো আমরা চলে যাই পরবর্তী যে কোশ্চেন সেটাতে। পরবর্তী দেখুন কোশ্চেন আছে, একটি 50 মিটার লম্বা মই একটি খাড়া দেয়ালের সাথে হেলান দিয়ে রাখা হয়েছে। মইয়ের এক প্রান্ত মাটি হতে 40 মিটার উচ্চতায় দেয়ালের দূরত্ব কত?
আচ্ছা, একটা জিনিস খেয়াল করুন, আমরা একটা জিনিস এখানে আঁকি, সেটা হচ্ছে একটা 50 মিটার মই একটা দেয়ালের সাথে হেলান দিয়ে দাঁড় করে রাখছে। এটা হচ্ছে 50, এটা 50 মিটার। নিচের এটা হচ্ছে ভূমি, এটা হচ্ছে ভূমি। তার মানে হচ্ছে এই যে যে মইটা, অর্থাৎ এই মইটা 50 মিটার, এখানে হচ্ছে আপনার এটা হচ্ছে দেয়াল। এটা কি? এটা হচ্ছে দেয়াল। তো আমরা এই যে নিচে যে ভূমি আছে, ভূমি কি বলছে যে দেখুন 150 মিটার যদি এটা দেয়াল হয়, তাহলে হেলান দিয়ে রাখা হয়েছে। মইয়ের এক প্রান্ত মাটি হতে 40 মিটার উচ্চতায়, দেয়ালের কত? তো মইয়ের এই প্রান্ত হতে এই যে যে দেয়াল, এই দেয়ালের এই প্রান্ত পর্যন্ত এটা দেয়া আছে কত? এটা দেয়া আছে হচ্ছে আপনার 40 মিটার। আর এখানে উচ্চতা যেটা, সেটা আমরা এইচ ধরে নিই। এই উচ্চতা, দেয়ালের উচ্চতা আমরা এটা নির্ণয় করতে হবে। তার মানে আমাদের এটা হচ্ছে কি? দেয়াল। ঠিক আছে, এটা হচ্ছে কি? দেয়াল। আর এটা হচ্ছে আমাদের কি? এটা হচ্ছে মই। আর এই নিচে যেটা, এটা হচ্ছে কি? ভূমি। এখন দেখুন, আমরা পিথাগোরাসের সূত্র হতে কি পাই? পিথাগোরাসের সূত্র অনুযায়ী আমরা কি পাই দেখুন তো। আমরা পিথাগোরাসের সূত্র অনুযায়ী আমরা কি জানি? উচ্চতা স্কোয়ার সমান সমান ভূমি স্কোয়ার প্লাস, অতিভুজ স্কোয়ার সমান সমান ভূমি স্কোয়ার প্লাস উচ্চতা স্কোয়ার। তাহলে অতিভুজ এখানে কত? 50 না? অতিভুজ হচ্ছে 50, 50 স্কোয়ার সমান সমান ভূমি কত? ভূমি হচ্ছে 40, 40 স্কোয়ার সমান উচ্চতা কত? উচ্চতা হচ্ছে এইচ স্কোয়ার। তাহলে এখানে 50 50 যদি আমি এখানে স্কোয়ার করি, তাহলে কত আসবে? 5 5 হচ্ছে আপনার 2500 সমান সমান এখানে 4 4 1600 যোগ হচ্ছে এইচ স্কোয়ার। এখন দেখুন, এখানে যদি এইচ স্কোয়ারটা এই পাশে নিয়ে আসি আর এই দুটো বিয়োগ করে দিই, বিয়োগ করে দিলে এখানে থাকতেছে হচ্ছে আমার কত? 900। ঠিক আছে, তাহলে এইচ সমান সমান √900 সমান সমান হচ্ছে আপনার 30। তার মানে উচ্চতা হচ্ছে আমার 30 মিটার। সেটা জাস্ট পিথাগোরাসের সূত্র ফেলে কিন্তু আমি করে ফেলছি, বিকজ এখানে যেহেতু কোনো কোণ দেওয়া ছিল না। যদি এখানে কোণ দেওয়া থাকতো, তাহলে আমাদের যে সাইন কজের সূত্রগুলো ছিল, সেই সূত্রগুলো আমি এখানে ফেলে করতাম। তো আমরা চলে যাই পরবর্তী যে কোশ্চেন, সেটাতে একটি রাস্তার পাশে, দেখুন এটা কি বলছে? একটি রাস্তার পাশে এক সারিতে 15টি গাছ লাগানো আছে। একটি গাছ হতে আরেকটি গাছের দূরত্ব 10 মিটার হলে প্রথম এবং শেষ গাছ দুটির মধ্যে দূরত্ব কত? এভাবে ধরুন 15টা গাছ লাগানো আছে, একটা গাছ, এই একটা গাছ, এই একটা গাছ, এভাবে করে আপনার টোটাল 15টা গাছ লাগানো আছে। একটা গাছ থেকে আরেকটা গাছের দূরত্ব কত? আপনার 10 মিটার। এখানে 10 মিটার, এখানে 10 মিটার, অর্থাৎ এই গাছ থেকে এই গাছের দূরত্ব, এই গাছ থেকে এই গাছের দূরত্ব। এইভাবে করে দেখুন, দুইটা গাছের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে আমার 10 মিটার। তাহলে একটা দূরত্ব পেতে আমার কয়টা গাছ লাগতেছে? দুইটা গাছ লাগতেছে। দুইটা গাছ থেকে আমি একটা দূরত্ব পাচ্ছি। দেখুন এখানে এই গাছটার এই গাছটা দুইটা মিলে যে একটা দূরত্ব, এই গাছটা আর এই গাছটা, এই দুইটা মিলে হচ্ছে এই একটা দূরত্ব। ঠিক আছে, তাহলে দুইটা গাছ মিলে যেহেতু একটা দূরত্ব পাচ্ছি, দুইটা গাছ পরে গিয়ে দেখুন এই গাছটা কিন্তু আবার এই গাছের মধ্যেও কমন। সো 15টা গাছ হইলেও আমার দূরত্ব হবে 14টা। ঠিক আছে, আমরা এখানে লিখি যেহেতু দুইটি গাছের মধ্যবর্তী দূরত্ব 10, সুতরাং দুইটি গাছের মধ্যবর্তী দূরত্ব 10 সমান সমান কি? একটি দূরত্ব। এটা লিখে দিতে পারি আমরা, সমান সমান একটি দূরত্ব। দুইটা গাছ থেকে আমরা একটা দূরত্ব পাচ্ছি, তাইলে সুতরাং ওই হিসাবে দেখুন 15টা গাছ থেকে আমরা 14টা দূরত্ব পাবো। তার মানে 15টা গাছের মাঝখানের যে দূরত্বগুলো, সেটা কিন্তু 14টা দূরত্ব পাবো। তাহলে 15টি গাছ থেকে দূরত্ব পাবো কতটি? 14টি। তাহলে 15টি গাছের মধ্যবর্তী দূরত্ব, 15টি গাছের মধ্যবর্তী দূরত্ব কতগুলো পাবো? 15টি গাছের মধ্যবর্তী দূরত্ব পাবো হচ্ছে আপনার সমান সমান 14টি। হ্যাঁ, অর্থাৎ 14টি দূরত্ব পাবো। সুতরাং 14টা দূরত্ব আর একটা দূরত্ব সমান সমান কত? 10 মিটার। সুতরাং মোট দূরত্ব কত হবে? মোট দূরত্বই তো আমার প্রথম গাছ থেকে শেষ গাছের যে দূরত্ব, সেটাই, তাই না? সুতরাং মোট দূরত্ব হবে 14 × 10 সমান সমান কত? 140। এই যে 140 যেটা আছে, এটা 140 মিটার। ঠিক আছে,
এই 140 মিটার হচ্ছে আমাদের আপনার প্রথম গাছ থেকে শেষ গাছের যে দূরত্ব সেটা। তো আমরা পরবর্তী যে কোশ্চেন আছে সেটাতে একটু যাই দেখি। একটি বাক্সের 2 মিটার দৈর্ঘ্য, 1 মিটার 50 সেন্টিমিটার হচ্ছে তার প্রস্থ এবং 1 মিটার উচ্চতা, বাক্সটির আয়তন কত? দেখুন আমরা কি জানি, আমরা জানি যে একটা বাক্সের আয়তন, এটার সূত্র কি? আচ্ছা তার আগে আমরা এটা একটু ভেঙে নিই। দেয়া আছে, আমরা যদি বলি এখানে যে দেওয়া আছে দৈর্ঘ্য সমান সমান কত? 2 মিটার, প্রস্থ সমান সমান কত? 1 মিটার 50 সেন্টিমিটার। এটাকে একটু ভেঙে নিই। হ্যাঁ, এটাকে ভেঙে নিলে আমি মিটারে যদি করে দিই তাহলে এটা হবে এরকম। এই 50 সেন্টিমিটারকে আমি মিটারে নিয়ে গেলে 50কে আমি কী করবো? 100 দ্বারা ভাগ করে দিব। আমরা জানি কি 1 মিটার সমান সমান 100 সেন্টিমিটার, তাহলে এটা হয়ে যাবে মিটার। ঠিক আছে, এখানে লিখে দিই যে 1 মিটার সমান 100 সেন্টিমিটার। 1 মিটার সমান সমান কি 100 সেন্টিমিটার। তাহলে এখানে দেখুন কি আসতেছে আমার, এখানে এই প্যাচটা আসলে এই জায়গায়, তাছাড়া আর কোনো ঝামেলা এখানে নাই। এটা যদি ভাগ করে দিই তাহলে এটা আসবে হচ্ছে আপনার 1/2 মিটার। তাহলে এটাকে আমি যদি সরল করি তাহলে এখানে 3 যোগ 1 অর্থাৎ কত আসবে? 3 অকে 3, আচ্ছা এখানে হাফ, তাই না? তাহলে এখানে আসতেছে হচ্ছে আপনার 3 অকে 3, এরপর হচ্ছে আপনার সরি এখানে 3 কেন আসবে? এখানে তো নিচে 2 আসবে। 2 + 1 তার মানে হচ্ছে 3/2 মিটার বা 1.5 মিটার। ঠিক আছে, এটা যদি আমি আপনার করি ওই ফ্র্যাকশনে নিয়ে যাই তাহলে 1.5 মিটার আসবে। তাহলে দৈর্ঘ্য, প্রস্থ আর উচ্চতা কত দেওয়া আছে? উচ্চতা দেওয়া আছে হচ্ছে আপনার, দেখুন বাক্সটির উচ্চতা দেওয়া আছে হচ্ছে 1 মিটার। আচ্ছা এটা কিন্তু এসেছিল হচ্ছে খাদ্য অধিদপ্তরের যে অফিস সহকারী কাম কম্পিউটার যে পরীক্ষাটা আছে, এই পরীক্ষাটাতে এসেছিল। যাই হোক, এটা একটু ছোটো পোস্টের হইলেও এটা কিন্তু যেহেতু পরীক্ষায় আসে তার মানে ইম্পর্টেন্ট। ঠিক আছে, যে কোনো পরীক্ষা কিন্তু আসতে পারে। তো এখন তাহলে আমরা সূত্র কি জানি? আয়তনের সূত্র কি জানি? আয়তনের সূত্র হচ্ছে আপনার, এখন আর কোনো ঝামেলা নাই, জাস্ট সূত্র ফেলে দিব। আয়তনের সূত্র হচ্ছে দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা। 3টা গুণ করে দিলে যা আসবে তাই। দৈর্ঘ্য কত ছিল আমার? দৈর্ঘ্য ছিল 2 মিটার। প্রস্থ কত ছিল? প্রস্থ ছিল হচ্ছে 3/2 মিটার। আর উচ্চতা কত ছিল? উচ্চতা 1। তাহলে এখানে 2 কাটা, এখানে সমান সমান কত? 3। কি হবে? যেহেতু দৈর্ঘ্য 1 মিটার, প্রস্থ 1 মিটার, উচ্চতা 1 মিটার, 3টা মিটার মিলে কি হবে? ঘন মিটার হবে। ঠিক আছে, 3টা মিটার মিলে কি হবে? ঘন মিটার হবে। তার মানে এখানে দেখুন এই যে 3 ঘন মিটার। আবার এটা কিন্তু উত্তর দিয়ে দিয়েন না, 3 মিটার। 3 মিটার কিন্তু হবে না, এটা কিন্তু হবে না। ঠিক আছে, 3 ঘন মিটার যেখানে আছে ঘন মিটারটা হবে, বিকজ যেহেতু 3টা রাশি আমি এখানে গুণ করেছি। তো আমরা পরবর্তী যে কোশ্চেন আছে সেটাতে যাই। আমাদের লাস্ট কোশ্চেন এটাই। 28 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট অর্ধবৃত্তের ক্ষেত্রফল কত? একটা অর্ধবৃত্তের ক্ষেত্রফল আমরা কিছুক্ষণ আগেই কিন্তু দেখেছিলাম। দেখুন একদম প্রথম যে কোশ্চেনটা আমরা যদি যাই, বৃত্তের ক্ষেত্রফলের সূত্র কিন্তু আমরা পড়েছিলাম। এই যে বৃত্তের ক্ষেত্রফলের সূত্র কি? বৃত্তের ক্ষেত্রফলের সূত্র কি ছিল আমাদের? বৃত্তের ক্ষেত্রফলের সূত্র ছিল হচ্ছে πr²। ঠিক আছে, বৃত্তের ক্ষেত্রফলের সূত্র ছিল πr²। তাহলে অর্ধবৃত্তের ক্ষেত্রফল কি হবে? একটা অর্ধবৃত্তের ক্ষেত্রফল যদি বৃত্তের ক্ষেত্রফল πr² হয় তাহলে অর্ধবৃত্তের ক্ষেত্রফল কি হবে? অবশ্যই এটা হাফ হবে, πr² হাফ হবে। তাহলে এখানে দেয়া আছে কি? ব্যাসার্ধ বিশিষ্ট দেয়া আছে না? ব্যাসার্ধ মানে কি? আর এর মান দেয়া আছে, দেওয়া আছে ব্যাসার্ধ আর সমান সমান কত? 28 cm। তাহলে এটা কিন্তু সূত্র লিখতেছি। হ্যাঁ, অর্ধবৃত্তের ক্ষেত্রফল, অর্ধবৃত্তের ক্ষেত্রফল হচ্ছে আপনার হাফ ইন্টু πr²। এটা হাফ। পায়ের মান আমরা জানি হচ্ছে কত? 22/7 গুণন আর এর মান কত এখানে? আচ্ছা ওটা যেহেতু আমি ইংলিশে লিখেছি তাহলে এটা ইংরেজিতেই লিখি। এটা হচ্ছে আর এর মানটা হচ্ছে আপনার 28। হ্যাঁ, 28²। তাহলে দেখুন এখানে যদি আমি কাটাকাটি করি, কাটাকাটি করলে 2 আর 22, এটা কাটাকাটি করলে 11 যাবে, এখানে থাকবে 11। সো আচ্ছা আমরা একটু পরে কাটাকাটি করি এটা।
আচ্ছা করেই দিই, কাটাকাটি করেই দিই, তাহলে পরবর্তী লিখতে সুবিধা হবে। তাহলে এখানে আমার থাকছে কত, 11/7, রাইট? এখানে হচ্ছে 11/7, আর এখানে 28 আছে কয়টা, 2টা। সো দেখুন এখানে আমি কিন্তু ক্যালকুলেটর ছাড়াই করতেছি। এটা হচ্ছে 27, বিকজ আপনাদের প্রিলিমিনারিতে কিন্তু ক্যালকুলেটর ছাড়াই সব ম্যাথগুলো করতে হবে। এখানে 27 হচ্ছে 4 7 28, তাহলে 4 11 কত, 44, 4 11 44 গুণন হচ্ছে 28, এই দুটো গুণ করলে কত আসবে, চলুন আমরা একটু গুণ করে দেখি। 44 আর 28 গুণ করলে 4টা 32-এর 2, হাতে আমার 3, 4টা 32 আর 3 কত, 4টা 32 আর 3 হচ্ছে 35। হ্যাঁ, এটা কাটলাম, 4 দুগুণা 8, 4 দুগুণা 8, এখানে 2, 8 5 কত, 2, 8 5 হচ্ছে 13, 3 হাতে আমার 1, 1 আর 8 9, 9 আর 3 কত, 12, তার মানে হচ্ছে 1232। এটা কিন্তু আলাদা রাফ, তার মানে আমার কত আসতেছে অ্যান্সার, 1232। কি এটা যেহেতু পাই একটা সেন্টিমিটার আছে, 2টা সেন্টিমিটার করলে কি স্কোয়ার মিটার হবে, সব জায়গায় স্কোয়ার মিটার যদিও আছে। সো এটা হচ্ছে স্কোয়ার সেন্টিমিটার, ঠিক আছে? অথবা এটাকে আপনি চাইলে এই যে সিএম স্কোয়ার দিয়ে দিতে পারেন। সো 1232 কোনটা, এই যে 1232 স্কোয়ার সেন্টিমিটার। সো এই ছিল মোটামুটি আমাদের আজকে 10টা ম্যাথ, কোনো না কোনো পরীক্ষায় আসলে আসা আপনারা দেখেছেন। তো এটা লাস্ট যে ম্যাথটা করলাম, এটা সহকারী পরিবার পরিকল্পনা কর্মকর্তা যে পরীক্ষাটা হয়েছিল 2022 সালে, সেটাতে আসা। সো আশা করি এখান থেকে আপনারা অনেক কিছু উপকৃত হবেন, অনেক কিছু শিখতে পেরেছেন। তারপরে যদি কোনো কোশ্চেন থেকে থাকে বা আরও কিছু জানার থাকে, আপনার স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে আমাকে নক করতে পারেন, এবং চাইলে এই ভিডিওর কমেন্টসও কমেন্ট করতে পারেন, বিকজ প্রতিটা কমেন্টের আনসার আমি দেওয়ার চেষ্টা করি। আর নেক্সট ভিডিও পর্যন্ত আপনারা সাথে থাকুন, বিকজ নেক্সট ভিডিও আমি অন্য কোনো সাবজেক্টের উপর এভাবে নিয়ে আসবো যেগুলো আসলে কোনো না কোনো পরীক্ষায় এসেছে। এবং জব সলিউশন যেটা আছে, জব সলিউশন বা জব পরীক্ষায় আসা যে কোশ্চেনগুলো, একজন জব সিকারের জন্য এই জব সলিউশন সলভ করার কোনো বিকল্প নাই। বিসিএস থেকে শুরু করে আপনি যে কোনো পরীক্ষায় দেন না কেন, একটা অফিস সহায়ক পরীক্ষা দিতে গেলেও আপনাকে বিসিএস এর জব সলিউশনটা পড়ে যেতে হবে, সেটা সেই প্রত্যেকটা কোশ্চেন সলিউশন করে যেতে হবে। তো আমি চেষ্টা করবো যে প্রতিটা সিরিজ এভাবে সিরিজ আকারে দিতে, প্রতি সপ্তাহে 1 বা 2টা ম্যাথ ক্লাস, 1 বা 2টা হচ্ছে আপনার বাংলা ক্লাস, 1 বা 2টা ইংলিশ ক্লাস, এবং 1 2টা জিকে ক্লাস। এভাবে করে আমি জব সলিউশনের যে পার্টগুলো আছে সেগুলো আমি আস্তে আস্তে এরকম অল্প অল্প করে দেওয়ার চেষ্টা করবো। তো সে পর্যন্ত আপনারা আমার সাথে থাকুন, আমার চ্যানেলের সাথে থাকুন, এবং পরবর্তীতে আসলে কোন টপিকের উপর আপনারা ইন্টারেস্টেড সেটাও আমাকে জানিয়ে দিতে পারেন। সো নেক্সট ভিডিও পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।